আমি কি ছোট আছি নাকি যে ভুল করলেই বের করে দিতে হবে? কেউ কি জানে না আমি বাড়ি ছাড়া থাকতে পারি না? কারণ মনে রাখা উচিত ছিল আমিও এখন বড় হয়েছি, আমারও আত্মসম্মানবোধ জাগ্রত হয়েছে। যে ছেলে বাপের কাছে শর্ট প্যান্ট ধার চাইতে আসে, সেই ছেলেকে বড় লাগে কোন দিক দিয়ে? সে কি ভুলে গেছে মাসখানিক আগেও ধরে বেঁধে চুল দাড়ি কাটিয়ে এনেছি? নাকি এ কথা ভুলে গেছে দামড়া ছেলে হয়েও জ্বর কাতরাচ্ছিল দেখে কোলে করে হসপিটালে নিয়েছি? ভাত খেয়ে যে পর্দায় হাত মুছে চোরের মতো উঁকে ঝুঁকি মারে, তাকেও এখন বড় হয়েছে বলে মান্য করতে হবে? হ্যাঁ, খুব বড় হয়েছে। এজন্যই তো আমায় এখনো এটা ওটা নিয়ে গালমন্দ করা লাগে। কথা শুনে সায়ন মুখ ভোঁতা করে তাকিয়ে রইল দরজার দিকে। সবার সামনে এই কথা বলা কি উচিত হলো? এরপর আর কিছু বলল না। সায়ন সিতারার কাঁধে ছড়িয়ে গম্ভীর মুখে বেরিয়ে এলো কেবিন থেকে। তাকে আসতে দেখে শারাফাত চৌধুরী গটগট করে হেঁটে গেলেন পার্কিং লটে। বাকিরাও শুদ্ধর থেকে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে বসল। সনক এখানে দেখে শারাফাত চৌধুরী ভ্রু কুচকালেও কিছু বললেন না, নয়তো পাগল আবারও ক্ষিপ্তে পারে। ওনারা গেলে শুদ্ধকে একটু বিশ্রাম নিতে বলে অর্করাও কাজীকে পৌঁছে দেওয়ার নাম করে বেরিয়ে এলো। হঠাৎ দ্রুত পায়ে সায়ন পুনরায় কেবিনে ঢুকলো। শুদ্ধ তখনও দরজার দিকে তাকিয়েই ছিল। কেন জানি মন বলছিল সায়ন আসবে, তার ভাবনা প্রমাণিত করে সত্যি সায়ন এলো। জড়িয়ে ধরল ভাইকে, তারপর ফিসফিস করে বলল, ভাগ্যিস মেজর সাহেব আমাদের আগে জানিয়েছিলেন, নয়তো আজকে নিজেকে সামলানো কঠিন হয়ে যেত। মানুষ বলে শত্রু খারাপ, আসলে শত্রুরা না থাকলে কঠিন সত্য সহজে জানা যায় না। তাছাড়া জানা সত্য তিতা হলেও গ্রহণ করতে কষ্ট কমই লাগে। আমি ঠিক আছি ভাই, এবার রেস্ট কর, বোন দিয়েছে, যত্নের কমতি যেন না হয়। এ কথা বলে সায়ন শুদ্ধকে ছাড়তে গেলে শুদ্ধ শক্ত করে জড়িয়ে ধরল ভাইকে। কিছুক্ষণ কেউ কোনো কথাই বলল না, তবে দুজনেরই চোখ ছলছল। এই কঠিন সত্যি শুদ্ধ সায়ন জেনেছিল 3 থেকে 4 বছর আগে। সেদিন তাদের সঙ্গে ছিলেন শাহাদাত চৌধুরী। ছুটিতে এসে শুদ্ধ সায়নকে নিয়ে বেরিয়েছিলেন একটা কাজে। সেদিন হঠাৎ পরিচিত এক মানুষের সাথে দেখা হয়েছিল। সে ব্যক্তিকে দেখা মাত্রই শাহাদাত চৌধুরী এড়িয়ে যেতে গেলে ওই মানুষটা ওনার পথ আটকে দাঁড়ান। হলুদ দাঁত বের করে হাসতে হাসতে সায়নকে দেখে বলে ফেলে, শারাফাত ভাইয়ের পালক ছেলে এটা। সিতারা ভাবিরই তো আপন ভাইয়ের ছেলে ছিল বোধহয়। সম্পর্কে ভাবিত হচ্ছে এর আপন ফুপি। এর ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার শর্তে বিয়ে করেছিল সিতারা ভাবি। ছেলে কিন্তু ওর আপন বাপের মুখের আদলেই পেয়েছে। এর বাপও ভালো মানুষ ছিল, ওরা ছিল শিকদার বংশের। ব্যাস এই একটা কথাই ছিল তিক্ত কথা জানার সূত্রপাত। হঠাৎ নিজের পরিচয় নিয়ে যখন এমন কথা শুনেছিল, তখন সায়ন যেন উন্মাদ কোনো পাগল। শাহাদাত চৌধুরী সেদিন অনেক কষ্টেই সায়নকে সামলেছিলেন। উনি কান্নারত সায়নের হাত ধরে নিজেও অঝরে কাঁদতে কাঁদতে ওয়াদা করিয়েছিলেন, সায়ন এ কথা জানে কখনো যেন কারো কাছে প্রকাশ না করে। যদি করে তাহলে সবচেয়ে বেশি কষ্ট পাবে সিতারা চৌধুরী। এবং এও বলেন সিতারা চৌধুরী সায়নের আপন না, তবে আপন ফুপি। আর ফুপি হয়েও তিনি মায়ের কাজ করেছে। জন্ম না দিয়ে নিজের সন্তানের মতো করে ভাইয়ের আমানত বুকে আগলে বহু কষ্টে বড় করেছেন। সায়ন শারাফাত চৌধুরীর রক্ত না হলেও সিতারার মায়ের বংশের ছেলে সায়ন। সিতারার বংশের রক্ত সায়নের গায়ে। সেদিন নয়, 20 আনা পালক সন্তান নয়, সে শুদ্ধর ভাই, সত্যিই ভাই, ধরতে গেলে মামাতো ভাই। কিন্তু তাদের সম্পর্ক এমন যে মামাতো বলে কিছু ধারেনি ওরা। তাদের একটাই কথা, সায়ন, শুদ্ধ, শখ, এরা সিতারার 3 ছেলে মেয়ে। শুদ্ধ শখের বড় ভাই সায়ন। আর এটাই হচ্ছে সায়নের একমাত্র পরিচয়। আবারও আজ সেসব খেটে কষ্ট লাগলেও সায়ন মেনে নিয়েছে হাসি মুখে। কারণ এতিম নয়, তার ফুপি মা হচ্ছে তার মা। শুদ্ধর নীরবতা বুঝে সায়ন মুচকি হাসল। তখন শুদ্ধ বলল, আগেও বলেছে, আজও বলছে, তুমি আমার ভাই। কার রক্ত কোন বংশ সেসব বাদ। সায়ন হাসল। তারপর শুদ্ধকে ছেড়ে দিয়ে চটাস করে শুদ্ধ ওর গালে চুমু দিতে শুদ্ধ নাক মুখ কুচকে নিল। তা দেখে সায়ন হো হো করে হাসতে লাগলো। শুদ্ধ এটা মোটেও পছন্দ করে না দেখে সায়ন আরও বেশি করে একটু রাগিয়ে দেয়। তবে আজ শুদ্ধ রাগ দেখালো না, মৃদু হাসলো। এরপর বলল, বাড়ি গিয়ে তোমাদের দুজন অভিমানও গুরু গুরু করবে। বিপদ এসেছিল, কেটে গেছে আলহামদুলিল্লাহ। রুবাবও হাসি মুখে ফিরবে ইনশাআল্লাহ। এখন যাও, সবাই ওয়েট করছে। এ কথা শুনে সায়ন হঠাৎ শুদ্ধকে পাশের বেডের দিকে ইশারা করে ভ্রু নাচিয়ে বলল, একসাথে করে দেবা নাকি? কিছুটা সুবিধা হতে পারে। দিব নাকি আবার কি কথা? ধর। ভাইয়ের কথা শুনে সায়ন পুনরায় ফিক করে হেসে ফেলল।
এরপর দুই ভাই মিলে দুটো বেড টেনে একসাথে করলো। এরপর সায়ন মিটমিটিয়ে হাসতে হাসতে বেরিয়ে গেল। সে যেতেই শুদ্ধ কেবিনের দরজা লক করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে গেল। হাত মুখ মুছে শীতলের স্যালাইন এই হাত ওই চেক করে সব ঠিকঠাক দেখে একটু উকি ঝুঁকি মেরে শীতলের সারা মুখে চুমু এঁকে বিড়বিড় করে বলল, শুদ্ধ ভাই, আমি আপনার বউ হব বলে হেদিয়ে মরছিল। বিয়ে করলো, বউ হলো, তারপর ঘুমিয়ে গেল। এখন বছরটাকে আমি বালিশের সাথে সারবো? এ কথা বলে বকতে বকতে পাশে শুয়ে পড়ল। ব্যাঙাচিটার সারা শরীরে ব্যথা নয়তো একটু জড়িয়ে ধরা যেত, ধরলে হয়তো তার বুকটা শান্ত হতো। কিন্তু কি আর করার, মেনে নিতেই হবে ভেবে শুদ্ধ চোখ বন্ধ করে নিল। শারাফাত চৌধুরীরা বাড়ি পৌঁছে যে যার রুমে চলে গেছে। সকলে ক্লান্ত বিধায় কেউ কোনো কথা বাড়ায়নি। সায়নও সাবার দিয়ে বের হতেই কেউ তার বুকে সজোরে ধাক্কা মারল। আচমকা ধাক্কায় বিছানায় বসে পড়েছে সে। আরেক ধাক্কা মারতেই সায়ন সামনের মানুষটার হাত ধরে নিল। থমথমে মুখে বলল, কেউ যেন আমাকে না ছোঁয়। ছুলে কি হবে? ফুসকা পড়বে। তো বোঝবো। বারণ করছি, বারণ শোনা হোক। এ কথা শুনে স্বর্ণ নিজের হাত ছাড়িয়ে চলে যেতে নিলেই সায়ন খপ করে তার চুলের মুঠি চেপে ধরল। সে এবার নিজে স্বর্ণকে ছুড়ে দিল নরম বিছানার মাঝখানে। এগিয়ে এলো ধীরে ধীরে, চোয়াল শক্ত করে আরও কাছে আসতে স্বর্ণ খাবলেই ধরল সায়নের পরনের শুভ্র তোয়ালের গিট্টু। ঠোঁটে দুষ্টু হাসি এঁটে হুমকি স্বরূপ বলল, ছাড়বে নাকি টান দিব? সায়ন স্বর্ণের কথা পাত্তা দিল না, বরং চোখে চোখ রেখে ওষ্ঠজোড়া দখলে নিল। প্রথমে ধীরে, তারপর তার সমস্ত রাগটুকু যেন উগলে দিতে লাগলো স্বর্ণের ঠোঁটের ভাঁজে। শক্ত কামড়ে রক্তাক্ত করে তবেই ক্ষান্ত হলো সে। এরপর নিজেও হাঁপাতে হাঁপাতে জিজ্ঞাসা করল, গেলি যখন ফিরলি কেন? স্বর্ণের নিচে ঠোঁট কেটে জ্বলছে খুব, তবে তার উন্মাদ প্রেমিক পুরুষের রাগ কমানোর জন্য এটুকু সহ্য করা যায়। কাটা ঠোঁট নাড়িয়ে সে জবাব দিল, এবার ভালো থাকতে এবং রাখতে। সায়ন বলল, যার মনে ভালোবাসার ছিটে ফুটেও নেই, তার কাছে ভালো থাকার কারণ খোঁজা বোকামি হয়ে যায় না? কে বললো আমার মনে ভালোবাসা নেই? আমি বলছি, ভালোবাসলে অন্তত ফেলে যেতে পারতি না। ভালোবাসি বলেই ভালোবাসার মানুষের কাছে রেখে গেছি, ছেড়ে যাইনি। আর যাবই বা কোথায়? আমার শেষ গন্তব্য তো আপনিই, শাহরিয়ার চৌধুরী। পরের দিন সকালবেলা, নতুন একদিনের সূচনা। বেলা কতই বা হবে, এই 7টা কি 7:30। অন্যদিন ভোরের আজানের পরপরই চৌধুরী নিবাসে একে একে সবাই উঠে পড়ে, দৈনন্দিন কাজ শুরু করে। রান্নাঘরে হুটোপুটি লেগেছে, কিন্তু আজ নীরবতায় চেয়ে আছে চৌধুরী নিবাস। ভোরের দিকে বাড়ি ফেরায় কেউ উঠতে পারেনি, তবে একজন মানুষ ঘুমানো তো দূর, স্থির হয়ে বসতে অবধি পারেননি। বুকের ভেতরটা হাফসেসে দুমড়ে মুচড়ে যাচ্ছে ওনার। নামাজে বসে অঝরে কেঁদেছেন। বুকটা যেন তীব্র যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে। দীর্ঘদিন চেপে রাখা আফসোস নতুন করে ক্ষত দগদগে করে তুলেছে। আর ওনার আফসোসের আরেক নাম ইয়াসির। হ্যাঁ, সত্যি সত্যি ওনার আফসোসের নাম ইয়াসির। আগে তার জন্য যতটা না আফসোস হতো, আজকে তার থেকেও বেশি হচ্ছে। বাবা তো দূর, নিজেকে ব্যর্থ একজন মানুষ বলে মনে হচ্ছে। ছেলে আজ ওনাকে বাবা বলে ডেকেছে, তাও প্রথমবার। তাও কেন বলেছে? কারণ উনিই তার কষ্টের মাত্রা বাড়িয়ে দিয়েছে। শুদ্ধ শীতল কবুল বলার মুহূর্তে অসহায় চোখে বারবার তাকাচ্ছিল ছেলেটা। ছোট বাচ্চাদের মতন ঠোঁট কাঁপিয়ে কান্না আটকানোর চেষ্টা করছিল। তার চোখ যেন চিৎকার করে অভিযোগ করে বলছিল, ওদের থামাও বাবা, থামাও। কিন্তু সেটা আর সম্ভব ছিল না। ইয়াসির যেমন জেদি, তার থেকে শুদ্ধ একরোখা। সেই মুহূর্তে যদি পুনরায় বাধা সৃষ্টি করত, তাহলে ইয়াসিরের জীবনায়ও সেখানেই শেষ করত। বলা বাহুল্য, উনি ছোট ছেলের তীক্ষ্ণ রাগকে ভীষণ ভয় পান, কেননা ছেলের রাগের মাত্রা উনি দেখেছে। আর যেখানে অসুস্থ শীতল যাচ্ছিল, সেখানে কিছু করার ছিল। আরেকটা কথা না বললে নয়, সায়ন উনার রক্ত নয়, তবে সায়নের ক্ষমতা নেই ওনাকে উচ্চবাচ্য করার, স্পর্ধা নেই ওনার মুখের উপর না বলার, সবার সামনে ছোট করার। এজন্যই এত কিছুর পরও সায়নকে ধমকে ধামকে হলেও বাড়ি ফেরাতে পেরেছেন। কঠিন সত্য জেনেও বুঝতার সায়ন ভেঙে পড়ে ওনাকেও ভেঙে ফেলেনি, ছেড়ে গিয়ে বুকের উপর পাথর তুলে দেয়নি। বলতে লজ্জা নেই, সায়নের মতো করে আজ ইচ্ছে করছিল ইয়াসিরকেও থামাতে। সেও তো ওনারই ছেলে, ইলিয়ানার দেওয়া শেষ আমানত। মন চাচ্ছিল মান অভিমান ঠিক পেঠিকের হিসাব ভুলে যেতে, ওনার ছেলে বলে সারা পৃথিবীর কাছে পরিচয় করাতে। আফসোসে ভরা বুকে পাপি ছেলেকে বুক আগলে নিতে কষ্ট হতো না, একটুও হতো না। কিন্তু উনি জানেন ইয়াসির ওনার ডাক শুনতো না। লাগাম ছাড়া বাঁধন হারা ছেলেটা শুনলে আগেই শুনতো ওনার কথা, কিন্তু সে শোনেনি, বারবার পিছলে গেছে।
মুদ্রা কথা, যে বাঁধনে বাধা পড়তে চায় না তাকে কিভাবে বেঁধে রাখবেন? শেষ চেষ্টা হিসেবে স্বার্থপরের মতো ভেবেও ছিলেন শীতলের তার বিয়ে দিয়ে কাছে রেখে দিতে, তাকে ভালো পথে আনার সর্বশেষ সুযোগটুকু কাজে লাগাতে। এই ভেবে বলেছিলেন পাপাচার কমালে সে চৌধুরী নিবাসের সবচেয়ে সুন্দর ফুলটা দেবেন, কারণ ওনার মনে মতো শীতলের চঞ্চলতাই পারবে দুষ্টু রাজকুমারের পাথর মনে ফুল ফোটাতে, তার পাশের পথ আগলে ভালোর দিকে ফিরিয়ে আনতে। শীতলের মধ্যে এই আশ্চর্য জাদুকরী ক্ষমতা আছে, কিন্তু কে জানতো শুদ্ধ শীতল একে অপরকে পছন্দ করে। সে পছন্দ অপছন্দের মাঝে সীমাবদ্ধ নেই, সকলের দৃষ্টির আড়ালে দিনকে দিন সেটা ভালোবাসায় রূপ নিয়েছে। এই কথা তো উনি জানতেনও না, চাইলে অবশ্যই ভুলেও ইয়াসিরকে কথা দিত না। এখন এমন একটা অবস্থা, উনি আজকের পর থেকে শুদ্ধর চোখে চোখ রেখেও তাকাতে পারবেন না। ছেলেটা হয়তো ওনাকে জঘন্য বাবা বলে মনে মনে ঘোষণা করেছে, করাটা স্বাভাবিক, যদিও আজ বলতেই হয় এতদিন নিজের নৈতিকতা, কর্তব্য পরায়ণতা, নিষ্ঠাচার নিয়ে গর্ব ছিল ওনার, কিন্তু আজ এক নিমেষেই শেষ। অন্যরা কি বলবে পরের হিসেব, এখন নিজের মনই চিৎকার করে বলছে, তুমি বাবা হিসেবে খুব খারাপ শারাফাত চৌধুরী, খুব খারাপ। তুমি না পারলে ইয়াসিরকে সঠিক পথে আনতে, না পারলে ছেলেটার মুখে হাসি ফোটাতে। শেষ মুহূর্তে যা চেষ্টা করলে সেটাও আরেক ছেলের হাসি কেড়ে নেওয়ার ঘৃণিত কাজও করতে যাচ্ছিল। আর সায়ন, তাকে তো তুমি শাসনে রেখেছ সবসময়। ভীষণ শখ করে ছেলেটা রাজনীতি করতে চেয়েছিল, সেটাতেও তোমার বাধা। তুমি বাবা হওয়ার যোগ্য না শারাফাত, বাবারা অন্তত এরকম আচরণ করে না। নিজের মনের কথা শুনে শারাফাত চৌধুরী মলিন হাসলেন, না চাইতেও চোখের পানি ঝরঝর করে ঝরে গেল। ক্লান্ত শরীরে এলিয়ে দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন ঘূর্ণায়মান সিলিংয়ের দিকে। এরপর মনে মনে বিড়বিড় করলেন, আমার আল্লাহ জানে আমি আমার সায়নকে কখনো আলাদা চোখে দেখিনি, কখনো বাকি দুই সন্তানের সাথে তুলনা করিনি। তুলনা করবই বা কেন? ও তো আমার ছেলে, আমার আরেক সন্তান। হ্যাঁ, ওর রাজনীতি করা পছন্দ না, এ কথা ধ্রুব সত্য। শখের বশে কিছু করতে হলে অন্য কিছু করুক, রাজনীতি কেন? রাজনীতি শখের বশে করা জিনিসও না। আর কে চায় সন্তানের রক্ত দেখতে? কদিন পর পর আহত হয়ে বাড়িতে ফেরে, এসব দেখতে কার ভালো লাগে? আমি মানি আমি খুব খারাপ বাবা, কিন্তু খারাপ বাবাদের মনে ভয় হয়, সন্তান হারানোর ভয়, ছেলের লাশ কাঁধে নেওয়ার ভয়। সেক্ষেত্রে আমি খারাপ বাবা, খারাপই থাকব। এ কথা ভাবতে ভাবতে ওনার চোখের কোণ বেয়ে জল গড়াতে লাগলো, এক ফোঁটা দু ফোঁটা করতেই বালিশ ভিজতে লাগলো। ওনার পাশে ঘুমানো সিতারার অজানায় রয়ে গেল প্রিয় স্বামীর বুক চাপা কিছু কষ্টের কারণ, যেগুলো দগ্ধ করেছে ওনার বুক পাঁজর। বেলা বাড়ার সাথে সাথে চৌধুরী নিবাসের সদস্যরা জেগে উঠল। সকলে আগে শীতলের খোঁজ নিতে শুদ্ধকে লাগাতার কল দিতেই লাগলো, কিন্তু কল রিসিভ হচ্ছে না। আবার কিছু হলো না তো? সবার মুখে চিন্তার ছাপ। সিমিন অস্থির হয়ে কল দিতে দিতে কলটা কেটে যাবে সেই মুহূর্তে কল রিসিভ হলো। উনি চিন্তিত সুরে হ্যালো বলার আগেই শীতলের কণ্ঠ শোনা গেল, হ্যালো আম্মু। শীতল, কেমন আছিস মা? শরীর ঠিক আছে? শুদ্ধ কই, কল হচ্ছে না কেন ছেলেটা? আম্মু, শুদ্ধ ভাই ঘুমাচ্ছে, ক্লান্ত লাগছে দেখে ডাকিনি, পাশ থেকে ফোন নিয়ে আমি রিসিভ করেছি। ও, তুই ঠিক আছিস? হুম। নার্স এসেছিল আর স্যালাইন দিয়েছে? সাবধান, ক্যানেলাতে রক্ত উঠে না যায়। উঠবে না। আসবে না তোমরা? এই তো সকালে নাস্তা বানিয়েই যাব আমি। তাড়াহুড়ো করো না, ধীরে সুস্থে এসো, আমি ঠিক আছি। ঠিক আছে। শীতলের কথা শুনে সকলে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। ওদিকে একজন নার্স কেবিনের দরজায় নক করা মাত্রই শীতল নিচু স্বরে জানতে চাইল কে এসেছে। নার্স বলল, ম্যাম, আপনার স্লাইন শেষের পথে, ওটা খুলে দিতে হবে। এ কথা শুনে শীতল একবার তাকালো ঘুমন্ত শুদ্ধর দিকে। উপর হয়ে কি সুন্দর করে ঘুমাচ্ছে তার বিশুদ্ধ পুরুষ। মূলত তার ঘুমটা ভাঙতে চাচ্ছে না বলে কত কষ্ট করে ফোনটা কাছে টেনে কল রিসিভ করলো। এজন্য গুলি লাগা হাতেও ব্যথা পেয়েছে। এদিকে আবার এই নার্স এসে হাজির। এদিকে স্যালাইনও শেষের দিকে খুলতে হবে দেখে সে নিচু স্বরে বলল, শব্দ না করে নিঃশব্দে আসুন। এ কথা শুনে নার্স নিঃশব্দে কেবিনে প্রবেশ করলো। দুটো বেড একসাথে দেখে বিস্ময় নিয়ে তাকালো ঘুমন্ত পুরুষটার দিকে। বলা বাহুল্য পুরুষটা দেখতে বেশ, তাকে ওভাবে তাকাতে দেখে শীতল ফিসফিস করে বলল, এটা আমার স্বামী, ঘুমাচ্ছে, ঘুমাক, শব্দ করবেন না প্লিজ। আসলে ওর মাথায় একটু সমস্যা আছে, বলতেও লজ্জা লাগছে। আসলে হয়েছে কি, আমার শ্বশুরবাড়ির বংশগত রোগ এটা, সবসময় আগে না, তবে তাদের ঘুমের বেঘাত ঘটালে মেজাজ চড়ে যায়, তখন যাকে সামনে পায় তাকে ধরে কামড়ে দেয়।
এ কথা শুনে অল্প বয়সী নার্স মেয়েটা আরেক দফা অবাক হয়ে তাকালো শুদ্ধর দিকে। এমন সুদর্শন পুরুষের মাথায় সমস্যা দেখে বোঝাও যায় না। আহারে, সবই কপাল। রোগ তো আর বলে কয়ে আসে না, রোগের কাছে সবাইকে কাবু হতেই হয়। এসব ভেবে শীতলের স্যালাইন দেওয়া হাত মুক্ত করলো। নিঃশব্দে ক্যানোলার মাধ্যমে দুটো মেডিসিন ধীরে ধীরে ইনজেক্ট করলো। শীতল ব্যথায় চোখ মুখ কুচকে নিল। কি মেডিসিন কে জানে, রগে যাচ্ছে তো জ্বালা পড়া করতে করতে। তবুও সে কোনো শব্দ করল না। ডাক্তার নাকি মুখে খাওয়ার অনুমতি দিয়েছে, স্যালাইনটা বন্ধ আপাতত। এ কথা বলে ক্যানোলার মুখ বন্ধ করে নিঃশব্দে বেরিয়ে গেল। উনি যেতেই শুদ্ধ চোখ খুলে শীতলের দিকে তাকিয়ে রইল। শীতলর তাকানো দেখে মিষ্টি করে হাসল, বলল, গুড মর্নিং সোয়াইব শুদ্ধ। বিয়ের প্রথম সকালে অনেক 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 ফুলের শুভেচ্ছা রইল। শুদ্ধ কিছুই বলল না, সেভাবেই তাকিয়ে রইল। আবার তাকে জ্বালানোর কাজে লেগে পড়েছে। কি যেন বলল, সে নাকি পাগল, যাকে তাকে ধরে কামড়ে দেয়। ব্যাঙাচির ঘরে ব্যাঙাচি আর ভালো হবে না। শীতল ভাবল এক্ষুনি ধমকে উঠবে, কিন্তু শুদ্ধ সেটা করল না, বরং গরম দিয়ে চলে এলো শীতলের খুব কাছে। বিনা বাক্যে শীতলের গলায় ডুবিয়ে বলল, জ্বালাতে খুব ভালো লাগে, তাই না? হতভম্ব শীতল কোনো কথা বলতে পারল না, লজ্জায় পেল বটে। তবে কিছু একটা উচিত ভেবে বিড়বিড় করে বলল, খুব। আমি জ্বালালে সহ্য করতে পারবি? ক্ষুধা লেগেছে, কিছু খাবো। এ কথা শুনে শুদ্ধ চট করে মুখ সরিয়ে উঠে দাঁড়ালো। এদিক ওদিক দেখে ফোন খুঁজে কল করলো কাউকে, নাস্তা আনতে বলে নিজেও উঠে পড়ল। মিনিট 5 পর হাসান নাস্তা নিয়ে আসলে দুজন মিলে বেড আরেক অবস্থানে রাখলো। হাসান সারা রাত হসপিটালে ছিল, এখন ফিরবে বিধায় বিদায় নিয়ে বেরিয়ে গেল। শুদ্ধ শীতলকে যতটুকু পারল ফ্রেশ হতে হেল্প করলো, তারপর নিজেও খেলো, শীতলকেও খাইয়ে দিল। এর কিছুক্ষণ পর সিমিন, সিতারা, স্বর্ণ আর সায়ন এলো। শুদ্ধ ভাইয়ের সাথে ইশারা করে বেরিয়ে গেল। পরক্ষণে ফিরে এসে শীতলকে বলল, একটা কাজে যাচ্ছে, ফিরতে লেট হবে। এ কথা বলে সে বেরিয়ে গেল। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, সেসব কিছুই বলল না। সারাদিন কোনো খোঁজও পাওয়া গেল না। ফিরল একেবারে মধ্যরাতে, তখন শীতল ঘুমাচ্ছিল। বিকেলের দিকে সাফওয়ান চৌধুরী এলে সিমিন আর সিতারাকে ওনার সাথে বাড়ি পাঠিয়ে দিল সায়ন। সে আর স্বর্ণ হসপিটালে থাকলো। শুদ্ধ ফিরলে তারা দুজন বাইকে করে নিজের মতো সময় কাটিয়ে বাড়ি ফিরল। এভাবে দেখতে দেখতে প্রায় 4 দিন পর শীতলকে রিলিজ দেওয়া হলো। ভালোই ভালোই শীতলও মুক্ত পাখির ন্যায় এক আকাশ সমান খুশি নিয়ে বাড়ি ফিরে গেল। তবে মেডিসিন চলছিল, চলবে। প্রচলিত কথায় আছে, সময় হচ্ছে বহমান স্রোত, যা চলে নিজস্ব গতিতে। সেই সময়ের অঙ্ক কষতে কষতে বেরিয়ে গেল 1 মাস। একটু দুর্বল হয়েছে একের পর এক ধেয়ে আসা ঝড়, মলিন হয়েছে হারানো কিছু ব্যথা, কিছু সত্য উন্মোচিত হয়েও বন্ধন হয়েছে আরও দৃঢ়। বলা বাহুল্য, এই 1 মাসে পূর্বের মতো চাঙা হয়ে উঠেছে চৌধুরী নিবাস। মুছে গেছে হতাশার গ্লানি, স্মৃতির পাতায় যত্নে অযত্নে বন্দী হয়েছে কিছু মিষ্টি মুহূর্ত ও কিছু তিক্ত অভিজ্ঞতা। এখন চৌধুরী নিবাসও খুনসুটিতে মুখরিত। রুটিন মাফিক সবাইকেই ব্যস্ত হতে হয়েছে দৈনন্দিন কাজে। তবে শীতল বাড়ি ফেরার পর শুদ্ধকে বাড়িতে খুব কম সময় পেয়েছে। সে কখন আসে কখন যায় বলা মুশকিল। তার কিসের এত ব্যস্ততা কেই জানে। সারাদিন কোথায় যায় কি করে তাও বলে না। খুব জোর করলে মলিন হেসে বলে, দোয়া কর যা হারিয়েছে সব যেন ফিরে পাই, আমার কষ্টের ফল যেন আমার কাছে ফিরে আসে। তার কঠিন কঠিন কথার মানে কিছু বোঝে না সে। তাকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে শুদ্ধ হাসে। আসলে ল্যাবে চুরি হওয়ার কথা সে কাউকে জানায়নি। কি দরকার শুধু শুধু দুশ্চিন্তা করবে? চিন্তা করে তো লাভের লাভ কিছু হবে না। মোদ্দা কথা, চুরি হওয়া সেই ল্যাব বন্ধ করে দিয়েছে। চোর যখন একবার গেরস্তের বাড়িতে চুরি করার সুযোগ পায় তখন সে বারবার ফিরে আসে, নিজে না আসলেও অন্যকে পাঠায় কাজ উসুল করতে। আর এই সুযোগ কাউকে দেওয়া যাবে না। এরপর সে ওই ল্যাবে কী করেছে সায়ন আর তার ফ্রেন্ডরা ছাড়া কেউ জানে না। আজও সারাদিন পেরিয়ে রাতে ফিরল শুদ্ধ, সবার সাথে ডিনার সারল। শীতল অভিমানী চোখে কয়েকবার তাকালেও কিছু বলল না শুদ্ধ। আর তাদের বিয়ে হওয়ার পরও এক রুমে থাকা না থাকা নিয়ে কেউ কিছু বলেও নি। ওদের মর্জির উপরেও ছেড়ে দেওয়া হয়েছে। কেন জানি শুদ্ধ শীতলকে তার রুমে থাকার আহ্বান জানায়নি। অগত্যা পূর্বে যেমন ছিল এখনও তেমনই চলছে। তবে কয়েকদিনই শীতলের মধ্যে বড্ড অভিমান জন্মেছে। কেন জানি মনে হচ্ছে শুদ্ধ তাকে ইগনোর করছে। নয়তো এত কিসের কাজ তার? একটু সময় দিলে কি হয়? আগের কথা এখনকার কথা কি এক নাকি? এখন মনে রাখা উচিত না তার ঘরেও একটা বউ আছে। বউ তাকে ভীষণ মিস করে, সঙ্গ চায়, জ্বালাতে চায়, অহেতুক বকবক করে কান মাথা ঝালাপালা করে দিতে চায়। তা না, খালি কাজ আর কাজ। এসব নানান কথা ভেবে রাতে খেয়ে শীতল মলিন মুখেও পড়ে যাচ্ছিল। তখন সিতারা তাকে দাঁড় করিয়ে বলল, শীতল, উপরে যাচ্ছিস মা? কিছু বলবে বড় মা?
খেতে বসে দেখলাম শুদ্ধ বারবার কপালে হাত দিচ্ছে। ছেলেটার মাথা ব্যথা করছে বোধহয়। কফি করে দিচ্ছি, ওর রুমে পৌঁছে দিস তো মা। দাও। কথা বলে সে পাশে এসে সিতারার পাশে দাঁড়ালো। সিতারা আর চোখে শীতলকে একবার দেখে গলা খাঁকারি দিয়ে বলল, কাজের চাপ বেড়েছে তাই সময় দিতে পারছে না। কষ্ট পাস না মা। কথা শুনে শীতল ধরা গলায় অন্যদিকে তাকিয়ে বলল, কিন্তু কষ্ট হচ্ছে বড় মা। তোমার ছেলে ইচ্ছে করে আমাকে ইগনোর করছে। কেন করছে জিজ্ঞাসা করেছিস? না। গিয়ে জিজ্ঞাসা কর। কথা বলে সিতারা শীতলের হাতে কফি ধরিয়ে দিলে শীতল যাওয়ার জন্য পা বাড়াতে সিতারা তাকে ধরে থামিয়ে দিল। গলা খাঁকারি দিয়ে আমতা আমতা করে বলল, আগে তো শাড়ি টাড়ি পরতি, এখন পরিস না কেন? শাড়ি পরলে তোকে কিন্তু ভালোই লাগে। কফি ঠান্ডা হয়ে গেলে খ্যাসখ্যাস করবে, দিয়ে আসি। যা। কথা বলে শীতল মুখ ভোঁতা করে চলে গেল। সিতারা স্বর্ণকে ইশারায় কাছে ডেকে কিছু বলে তাকে দ্রুত উপরে পাঠিয়ে দিল। স্বর্ণ দ্রুত পায়ে গিয়ে শীতলের হাত থেকে কফির মগটা নিয়ে তাকে রুমে যেতে বলল। শীতল ধরা গলায় বলল, আমি দিয়ে আসি না আপু, প্লিজ আমাকে দাও। তুই আমার রুমে যা, আমি আসছি। কথা বলে স্বর্ণ শুদ্ধকে কফি দিয়ে শীতলকে লাল ও কালো মিশেলের জর্জেট শাড়ি পরিয়ে সাজিয়ে দিল। লম্বা চুলগুলো ছেড়ে দিল, টানা টানা চোখে কাজল দিয়ে দিল, হাতে দিল একগোছা লাল ও কালো মিশেলের চুড়ি, কপালে ছোট সাদা পাথরের টিপ। তারপর বোনকে ধরে শুদ্ধ রুমের সামনে দাঁড় করিয়ে দরজা নক করে দ্রুত পায়ে সরে পড়ল। শীতল এতক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে দেখছিল বোনের কাহিনী। যখন সে বুঝল ততক্ষণে শুদ্ধ দরজা খুলে ভ্রু কুচকে তাকিয়ে আছে। এত রাতে তার সাজগোজ দেখেও কিছু বলল না, বরং দরজা থেকে সরে দাঁড়ালো। শীতল ধীরে পায়ে রুমে ঢুকলে দরজা আটকে তাকিয়েই রইল শীতলের দিকে। এগিয়ে এসে দাঁড়ালো শীতলের মুখোমুখি। সে কিছু বলেছে দেখে শীতলে আমতা আমতা করে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন শুদ্ধ ভাই? আমার মুখ কি কিছু লেগে আছে? দেখি, সরুন, যেতে দিন আমায়। কম্পিত সুরে বলা শীতলের কথাটা শুনল শুদ্ধ, তবে তার মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না, বরং সে হিম শীতল চাহনিতে পকেটে হাত গুজে এগিয়ে এলো দেওয়ালের সাথে সিটিয়ে দাঁড়িয়ে থাকা শীতলের দিকে। হাত রাখলো শীতলের কান বরাবর, যেন কোনোভাবে পালাতে না পারে। তার মতিগতি বুঝে শীতলের গাল দুটো লাল বর্ণ ধারণ করলো। জীবনের কম সিনেমা তো আর দেখেনি, তবে কিছু একটা আন্দাজ করে তার গলা শুকিয়ে এলো, হাতের তালু ঘামতে লাগলো। এর আগে সেই শুদ্ধকে জড়িয়ে ধরেছে, কানের নিচে চুমু খেয়ে ভালোবাসার আবদার জুড়েছে, ঘুমন্ত শুদ্ধর বুকে মাথা রেখেছে, বুকে নাক ডুবিয়ে তার শরীরের ঘ্রাণও নিয়েছে। কিন্তু শুদ্ধ কখনোই তাকে অযাচিত স্পর্শ করেনি, যা করেছে সীমাবদ্ধতা রেখে, এবং তাতে তার নোংরা কিংবা গা ঘিনঘিনে অনুভূতি অনুভব হয়নি কখনো। আজকে হঠাৎ তার এমন রূপ দেখে যার পরনায় বিস্মিত শীতল। যেতেও দিচ্ছে না, আবার কিছু বলছেও না দেখে পুনরায় বলল, রুমে যাব। কেন? ঘুমাবো। তাহলে এলে কেন? আমাকে ডেকেছে? ভুল করেছি, আর আসবো না। কথা বলে যেতে গেলে শুদ্ধ ওর পথ আটকে দাঁড়ালো। পাশ কাটিয়ে যেতে গেলে পুনরায় পথ আটকালো। বেশ কয়েকবার একই কাজ করাতে শীতল অধৈর্য হয়ে বলল, শুধু শুধু দাঁড় করিয়ে রেখেছেন কেন? সরুন না, যেতে দিন প্লিজ। শুধু শুধু না তো। তবে? শুদ্ধ ফিজেল হাসল। তার চঞ্চল অভিলাষী তার নিষিদ্ধ অভিলাষ বুঝেও না বোঝার ভান করছে দেখে মজা পেল। লজ্জায় রাঙা গাল দুটো থেকে দৃষ্টি সরিয়ে এসে ঠোঁটের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থমথমে সুরে বলল, প্রতিশোধ নিতে। কিসের প্রতিশোধ? সময় সময় আমাকে জড়িয়ে ধরার প্রতিশোধ, কানের নিচে চুমু খাওয়ার প্রতিশোধ, বুকে মুখ ডুবানোর প্রতিশোধ। মোদ্দা কথা, আমার সঙ্গে যখন যা করেছিস আমি এখন সেসবের প্রতিশোধ নেব। প্রস্তুত হন ওয়াইফি। বিশুদ্ধ পুরুষের মুখে এমন অশুদ্ধ কথা শুনে শীতল হতবাক হয়ে গেল। মুখ কাঁচুমাচু করে পালানোর পথ খুঁজল, গাঁইগুই করে ছেড়ে দেওয়ার বাহানা দেখালো। শুদ্ধ থমথমে মুখে তার সব তালবাহানা দেখল, বুঝল। এরপর আচমকা শীতলের দুই গাল চেপে ধরে ঠোঁটে ঠোঁট বসিয়ে কয়েক সেকেন্ডের ব্যবধানে ছেড়ে দিল। শীতল কোনো প্রতিক্রিয়া দেখানোর আগেই পুনরায় শক্ত করে তার ঠোঁটে গালে গলায় চুমু খেয়ে বলল, তোকে এভাবে কখনো আদর করেছে? শুদ্ধর থমথমে কণ্ঠস্বর আর ঘটে যাওয়া ঘটনা বেজায় শকড সে অবস্থায় শুদ্ধ থমকে পুনরায় জিজ্ঞাসা করলেও কিছু বলতে পারল না। তখন শুদ্ধ তাকে তৃতীয়বারের মতন একইভাবে চুমু এঁকে ছেড়ে দিয়ে বলল, এভাবে কখনো আদর করিনি, আর করবো না। আমার এত লোভও নেই, তবে ভদ্র আছে, থাকতে দেন, নয়তো অনুষ্ঠানের অপেক্ষা আর করা হবে না। ড্যানিয়েল হাডসন এবং তার স্ত্রী অলিভার হাডসন কানাডার নামকরা সায়েন্টিস্ট। দিনের পর দিন নিজেদের মেধা খাটিয়ে সাফল্য অর্জন করে নামডাক কামিয়েছে বিশ্বজুড়ে।
ওনাদের মেয়ে অ্যালিসা হ্যাডসন ছিলেন কম্পিউটার সায়েন্টিস্ট বা রোবোটিক্স গবেষক। স্বামী স্ত্রী আর একমাত্র কন্যা নিয়ে ছিল ছোট্ট একটা সুখের পরিবার। অ্যালিসা ছোট থেকে বেশ মেধাবী। বাবা মায়ের তৈরি করা আবিষ্কার মানব কল্যাণে আশীর্বাদ হয়ে কাজে লাগছে দেখে সেও ভাবত সায়েন্টিস্ট হবে, নিত্য নতুন রোবোটিক্স জিনিস আবিষ্কার করবে, এমন জিনিস আবিষ্কার করবে যেটা মানুষের কাজে লাগে। রোবট সে কতটা চমকপ্রদ হতে পারে সে দেখাবে। এরপর নিজের মধ্যে অদম্য এক জেদ পুষে সে দীর্ঘদিন নিজের শ্রম এবং মেধা কাজে লাগিয়ে সে একটা রোবোটিক্স পিজন অর্থাৎ পায়রা আবিষ্কার করে। বর্তমান যুগে বিজ্ঞান প্রযুক্তি যে এত উন্নত তাদের কাজ দেখে বোঝার উপায় নেই। সে একটু একটু করে পায়রাটাকে মনের মতো করে গড়ে তোলে। তার চালচলন, সৌন্দর্য, ডানা ঝাপটানো এসব কিছু নকল, কিন্তু সেটা দেখে বোঝার উপায় নেই। অথচ অবিশ্বাস্য হলেও সত্য যে শত শত জীবন্ত পায়রা মাঝে তাকে ছেড়ে দেওয়া হলে তখন বোঝার সাধ্য থাকতো না কোনটা আসল আর কোনটা রোবোটিক্স। তাকে আরও নিখুঁতভাবে প্রশিক্ষণ দেওয়ার জন্য অ্যালিসা রাত দিন এক এক করে যথাসাধ্য চেষ্টা করে যেত। যতদিন যেত তার মাথায় নান্দনিক কিছু ধারণা আসতো। এক একে পায়রার মাঝে জিপিএস, সেন্সর, ক্যামেরা, মাইক্রো প্রসেসর সহ আরও নানান প্রযুক্তি অ্যাড করেছিল। কিন্তু অ্যালিসার কষ্টের আবিষ্কার নিখুঁত রূপ দেওয়ার আগেই সেটা চুরি হয়েছে। কিভাবে যে চুরি হয় এত আশ্চর্যের ব্যাপার। এবং কাজটা করে তার মামা। এতদিনের এত শ্রম বৃথা যাওয়ায় অ্যালিসা হতাশ হয়ে ডিপ্রেশনে ভুগতে থাকে। ডিপ্রেশন থেকে মুক্তি পেতে কিছুদিন কাজ থেকে বিরতি নেয়, কিন্তু মনের শান্তি কোথা থেকে যেন হারিয়ে গেল। মাসের পর মাস কেটে যায়, কিন্তু কাজে ফিরতে পারে না। একটা সময় নিজের উপরে অনীহা সৃষ্টি হয়। নিজেকে ব্যর্থ, অপ্রয়োজনীয় কিছু মনে হতে থাকে। সুখের ভরা পৃথিবীটা তার কাছে অসহ্য লাগে। ডিপ্রেশন জটিল রোগ হয়ে বাসা থাকে তার মন ও মস্তিষ্কে। ড্যানিয়েল অলিভার খুব চেষ্টা করেন মেয়েকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে, কিন্তু তা সম্ভব হয় না। বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে সুইসাইড করে অ্যালিসা। ঘুম থেকে কাঠকে কুড়ে কুড়ে খায়, তেমনি ডিপ্রেশন জলজ্যান্ত মানুষকে ধীরে ধীরে শেষ করে ফেলে। হ্যাঁ, অ্যালিসার জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হলেও সেটা কাজে লাগেনি। কারণ রোগ তখন ভালো হয় যখন রোগী চায় সুস্থ হতে, মনোবল শক্তি বাড়ালে। কিন্তু অ্যালিসা প্রেমী, ধোঁকা এবং আবিষ্কার হারিয়ে নিজের মনোবল হারিয়ে ফেলেছিল, যার ফলে তার পরিণতি এত করুণ হলো। এদিকে একমাত্র ভাগ্নির মারা যাওয়ায় ওর মামাও অনুতপ্ত হলো। ইগর নামের এক সায়েন্টিস্টের কাছে বেঁচে দেওয়া পিজিয়ন আবার ফিরিয়ে আনতে গেল, কিন্তু ইগর দেয় না, বরং টাকার লোভ দেখায়। না মারলে প্রাণী মারার হুমকি দেয়। হতাশ হয়ে ফিরে আসে এলিসার মামা। পরে ইগর পিজনটাকে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে থাকে এবং এর কিছুদিন পর এই ঘটনার কথা ড্যানিয়েলও জানতে পারে। মেয়ের শেষ আবিষ্কার নিজের কাছে রাখতে উনি সর্বোচ্চ চেষ্টা করেন। প্রশাসন এবং আরও নানাভাবে ইগরের থেকে সেটা নিজের আয়ত্তে আনেন। মেয়ে মারা যাওয়ার পর ওনারা স্বামী স্ত্রী ভাবেন অবসর গ্রহণ করবেন, যে কয়দিন আছেন বিভিন্ন দেশ ভ্রমণ করবেন। সেভাবেই একের পর এক দেশ ঘুরে বেড়ান ওনারা। পরে পরিচিত এক সায়েন্টিস্টের আমন্ত্রণে তারা বিলিতে আসেন। মান্যগণ্য ব্যক্তিবর্গদের নিয়ে একটা পার্টির আয়োজন করা হয়। সেই পার্টিতে উনি পরিচিত হয় শুদ্ধর সাথে। শুদ্ধর শিক্ষক রেহমান হক বিশেষভাবে শুদ্ধকে পরিচয় করিয়ে দেন ড্যানিয়েলের সঙ্গে। খুব পছন্দ করেন শোয়েব নামের ছেলেটাকে। বিশেষ করে ছেলেটার কথা বলার ধাঁচ, হাই পার্সোনালিটি, উপস্থিত বুদ্ধি দেখে তার প্রতি আলাদাভাবে নজর পড়ে। অলিভারও পছন্দ হয় স্বল্প পরিচয়ে পরিচিত বাঙালি ছেলেটাকে। এর কিছুদিন পর রেহমান হকের কাছে পুনরায় শুদ্ধর সঙ্গে দেখা হয় ওনাদের। তখন শুদ্ধ একটা কাজ করছিল এবং যেটা করছিল ভুল করছিল। ড্যানিয়েল আর অলিভার অদূরে বসে দেখছিল ছেলেটার ধৈর্য। চাইলে শুরুতে ওনারা ভুল সংশোধন করে দিতে পারতেন, কিন্তু তা ইচ্ছে করে করেননি। কারণ ওনারা শুদ্ধর ধৈর্য দেখতে চেয়েছিলেন, যেটা এই পেশায় বর্তমানে প্রধান হাতিয়ার। একের পর এক প্রচেষ্টায় ব্যর্থ হয়েও শুদ্ধ যখন 8 বারের বেলায় একই ভুল করতে যাচ্ছিল, তখন ওনারা নিজেই উঠে গিয়ে শুদ্ধর ভুল শুধরে দেয়, হাতে ধরে শিখিয়েও দেন সঠিক পন্থা। এরপর থেকে কারণে অকারণে শুদ্ধকে নিজেদের কাছে রাখতেন ওনারা। ভালো মন্দ পরামর্শ দিতেন, কাজের ব্যাপারে বেশ উৎসাহিত করতেন। এক পর্যায়ে ওনাদের সাথে বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে। বেশ কিছুদিন পর অলিভার অসুস্থ হয়ে পড়ে। প্রথমে ভেবেছিলেন ওয়েদার খাপ খাচ্ছে না, তাই ফিরে গিয়েছিলেন আপন দেশে। সেখানে গিয়ে অসুস্থতা আরও বেড়ে যায় এবং হসপিটালে মৃত্যুবরণ করেন তিনি। বলা বাহুল্য দীর্ঘদিন এক জটিল রোগে ভুগছিলেন তিনি। মাস 6 পর ড্যানিয়েল পুনরায় দেশে ফিরে আসেন। রেহমান হককে জানান উনি শিক্ষক হয়ে যারা নতুন তাদের কাজ শেখাতে চান। আগে পিছে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তবে মরার আগে যদি নিজের শিক্ষা কাউকে বিলাতে পারে তাহলে নিজেকে ভাগ্যবান মনে হবে। এতদিন অনেক কিছু করেছিলেন, অনেক টাকা কামিয়েছেন, কিন্তু এ বয়সে এসে মনে হয়েছে সেসব বৃথা। অতঃপর শিক্ষক পদে নিয়োজিত থাকেন এবং কাজের বিনিময়ে তিনি রেহমান হকের থেকে কোনো অর্থ গ্রহণ করতেন না। উল্টে নিজের অর্থ দান সৎকার কাজে লাগাতেন। বলা বাহুল্য যত কিছুই করুক ওনার তীক্ষ্ণ দৃষ্টি থাকতো শুদ্ধর উপর।
হাতে ধরে যেমন কাজ শেখাতেন তেমনি ভুল করলে পানিশমেন্টও দিতেন। পানিশমেন্ট হতো অন্য ধরনের। উনি ভুল ফর্মুলা দিয়ে শুদ্ধকে ট্যাক্স পূরণ করতে বলতেন। প্রথম ভুল ফর্মুলা দিয়ে বারবার চেষ্টা করেও কিছুই করতে পারতো না শুদ্ধ। পরে উনার এই চালাকি ধরে ফেলে, তারপর নিজেও চালাকি করে সঠিক ফর্মুলা খুঁজে বের করে। ড্যানিয়েল মনে মনে ভীষণ খুশি হয় শুদ্ধর প্রতি। এ কাজটাও করতেন শুদ্ধ ধৈর্য আর বুদ্ধিমত্তা পরীক্ষা করতে।